আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আমাকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমাকে শুনতে পাচ্ছেন আপনারা? দেখতে পাচ্ছেন? একটু জানাবেন সবকিছু ঠিক আছে কিনা। জি, চৈতি আপু, আদাব। আপনি ভালো আছেন? এমডি শাহাজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন আপনারা? আমরা গতকাল দুটি বিষয় রেখে দিয়েছিলাম, রুল 7 এবং 8 রেখে দিয়েছিলাম। আজকে আমরা শুরুতে একটু 7-8 নিয়ে কথা বলি, তারপর সামনের দিকে যাই আস্তে আস্তে। আমি প্রথমত ওকে, প্রথমেই আজকে 7 নম্বরে যে বিষয়টির কথা বলবো এটি খুব ইম্পর্টেন্ট, জানেন? এইটাকে আমি বলবো একটা তারকা চিহ্নিত রুল। তারকা চিহ্নিত রুল মানে হচ্ছে এইটা থেকে পরীক্ষায় আসে না। হ্যাঁ, পরীক্ষায় আসে না এমনটা কখনো হতে দেখি নাই। অবশ্যই পরীক্ষাতে আসে, সব সময় পরীক্ষাতে আসে। ঠিক আছে, এই 7 নাম্বার এত ইম্পর্টেন্ট, সব সময় দেখি পরীক্ষাতে এটা আসেই। আচ্ছা, আমি আপনাদের কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আমার সাথে কি কেউ যুক্ত নেই নাকি কোনো সমস্যা হয়েছে? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না কেন? আচ্ছা আচ্ছা, এখন ঠিক আছে, কমেন্ট দেখতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ঠিক আছে, জি ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। দেখেন, 7 নম্বরে আমরা যেই রুলটার কথা বলবো এইটার প্রথম কথা হচ্ছে এইটাকে বলা হয় আনরিয়েল পাস্ট টেন্স। আনরিয়েল পাস্ট টেন্স, আনরিয়েল পাস্ট টেন্স, একটু খেয়াল করবেন, আনরিয়েল পাস্ট টেন্স। তবে এইটার আরেকটা নাম আছে, এটাকে বলা হয় পাস্ট পাস্ট সাবজাংটিভ। পাস্ট সাবজাংটিভ, এইটা যদি আপনি এখন মনে রাখতে পারেন ওকে, ভালো। যদি এটা মনে না রাখেন কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আনরিয়েল পাস্ট টেন্স বা পাস্ট সাবজাংটিভ। আপনারা পাস্ট সাবজাংটিভ কথাটা এটি আপনারা যখন আরেকটু মানে মানে কি বলে যে আরেকটু যখন অ্যাডভান্স লেভেলে পড়াশোনা আপনারা করবেন তখন আপনারা প্রেজেন্ট সাবজাংটিভ, সাবজাংটিভ এরকমের কিছু বিষয় আপনারা পাবেন। বিশেষ করে চাকরির পরীক্ষায় গেলে আমরা এগুলো পড়বো আর কি। তো আপাতত পাস্ট সাবজাংটিভ মনে রাখতে পারেন, তবে এইটা যদি আপাতত আপনার মাথায় না থাকে তবুও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আনরিয়েল পাস্ট টেন্সটা বুঝলেই আমাদের হয়ে যাবে। একটু খেয়াল করবেন আমি আসলে কি বলতে চাই, গভীর মনোযোগ লাগবে। হ্যাঁ, দেখেন, আমরা একটা জিনিস আমরা জানি যে পাস্ট টেন্সে আমরা সেই কথাগুলোকে লিখি। আমরা যখন কোনো কিছু পাস্ট টেন্সে লিখতে চাই, আমরা পাস্ট টেন্সে এমন কিছু মানে কাজের কথা লিখি যে কাজগুলো হয়ে গেছে বা ঘটে গেছে। এবং আমার পক্ষে এই বর্তমানে এসে সেই অতীতকালের ঘটে যাওয়া সেই কাজের মধ্যে কোনো প্রকারের প্রভাব বিস্তার করা পসিবল না। ওটা ঘটে গেছে গেছে, শেষ, ওখানে আমার আর কিছু করার নেই। কিন্তু ইংলিশে আমরা এমন কিছু পাস্ট টেন্স পাবো যে পাস্ট টেন্স গুলো দিয়ে আমরা কেবলমাত্র মনের একটা আকাঙ্ক্ষা, মনের একটা আশা, কল্পনা এরকমের একটা কিছু বোঝাতে চাইবো। আমি ভাবছি যে আমাদের এটি করা উচিত বা এটা আমি করব বা এটা আমি হব, এখনো হই নাই, সামনে হতেও পারি, না হতে পারি, কেবলমাত্র সেটি আজীবন কল্পনায় থেকে যাবে, ইমাজিনেশনে, চিন্তায়, ভাবনায় থেকে যাবে, কখন এটি বাস্তবায়ন হবে না। এইরকমের একটি কাজ যেটি কখনো ঘটে নাই, সামনেও ঘটবে না,
কিন্তু সেই কথাটিকেও আমরা যখন পাস্ট টেন্সে লিখি তখন সেটিকে বলা হয় আনরিয়েল পাস্ট টেন্স, অর্থাৎ অবাস্তব পাস্ট টেন্স। অবাস্তব পাস্ট টেন্স মানে পাস্ট টেন্সে লিখলাম কিন্তু সেটা কখনোই ঘটে নাই, ঘটে নাই সেই কাজ কিভাবে পাস্ট টেন্সে লিখি। এই জন্য এটা ব্যতিক্রম, যে ঘটে নাই তবুও পাস্ট টেন্সে লিখা, আর এইটাকে বলা হয় আনরিয়েল পাস্ট টেন্স। আনরিয়েল পাস্ট টেন্সের বিষয়গুলো কেমন আমরা অনেকগুলো এক্সাম্পল দেখব, তবে সবার আগে আমাদের একটু বুঝতে হবে যে আনরিয়েল পাস্ট টেন্স কোথায় কোথায় হয়। আনরিয়েল পাস্ট টেন্স কোথায় কোথায় হয় আগে এটি আমাদের একটু জানতে হবে। আনরিয়েল পাস্ট টেন্স আমরা কোথায় কোথায় লিখবো। হ্যাঁ, আমি কিছু শব্দ লিখছি, দেখ খেয়াল করেন। একটা হচ্ছে উইশ আর একটা হচ্ছে ফ্যান্সি, দুইটার একই অর্থ। উইশ মানে যা, ফ্যান্সি মানে তা। উইশ ফ্যান্সি দিয়ে কি বোঝায়, যে আমরা কোনো একটা কিছু মন দিয়ে মানে প্রত্যাশা করছি, আশা করছি কিছু একটা হবে। এরপরে আছে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, বা ইট ইজ রাইট টাইমও হইতে পারে। এই দুইটাই আপাতত লেখেন, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এই দুইটাই বেশি আসে পরীক্ষাতে। তারপর আমরা লিখতে পারি আরো অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ, অ্যাজ দো, এবং আরেকটা হচ্ছে শুধুমাত্র ইফ, শুধুমাত্র ইফ। মনে রাখতে হবে যে এই উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইফ, 1 2 3 4 5 6 7টি জিনিস লিখেছি। এগুলোর পরে যখনই আমরা কোন একটা বাক্য লিখতে চাইবো, সেখানে বাক্য লেখার আমাদের কৌশল হবে অবশ্যই আমাদেরকে সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখতে হবে। মনে রাখতে হবে অবশ্যই এদের পরে কি লিখতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু। আপনি যদি এখানে সাবজেক্ট প্লাস ভার্ব টু না লিখেন, আপনি যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু না লিখেন, অবশ্যই আপনার সেই উত্তরটি কি হবে, ভুল হবে। আপনি যদি সাবজেক্ট প্লাস ভার্ব টু না লিখেন, অবশ্যই আপনার সেই উত্তর কি হবে, ভুল হবে। অবশ্যই আপনাকে সাবজেক্ট প্লাস ভার্ব টু লিখতে হবে। এবং মনে রাখতে হবে যে এখানে আপনি ওয়্যারও লিখতে পারবেন, সাবজেক্ট যাই হোক আপনি ওয়্যার লিখতে পারবেন, ওয়্যার লেখা যাবে, কোনো প্রবলেম নাই। কিন্তু কোনোভাবে এখানে আপনি এম লিখতে পারবো না, কারণ এম একটা ভার্ব ওয়ান, কিন্তু এখন আমার লাগবে ভার্ব টু। আমি এম লিখলে এটা ভার্ব ওয়ান হয়, এটা লিখতে পারবো না। আমি ইজ লিখতে পারবো না, আর লিখতে পারবো না, কারণ এগুলো সবগুলো প্রেজেন্ট, প্রেজেন্ট লেখাই যাবে না। এখানে আমরা ওয়াজও লিখতে পারবো না, এই ওয়াজও লেখা যাবে না। ওয়াজ কেন লেখা যাবে না, রিজন হচ্ছে দেখেন এই বাক্যর যেটা ঘটবে এইটা হচ্ছে আমাদের একটা কল্পনা, অবাস্তব ব্যাপার, এখনো ঘটে নাই তবু পাস্ট টেন্সে লিখছি। ওয়াজ হচ্ছে একটা নর্মাল পাস্ট টেন্সে বসে যে কাজটি ঘটেছে, যেটা হয়ে গেছে। ওয়াজ ঘটে যাওয়া নর্মাল পাস্ট টেন্সে বসবে। কিন্তু এইটা যেহেতু একটা আনরিয়াল ব্যাপার, একটা হাইপোথেটিক্যাল ব্যাপার, আমি ভাবছি, কেবল আমার কল্পনায় আছে, অবাস্তব বিষয়, এইটা যে একটা ব্যতিক্রম বিষয়, এটা বোঝানোর জন্য আমরা এখানে ওয়াজ ব্যবহার করতে পারবো না। সবার সাথে ওয়্যার দিব, আয়ের সাথে ওয়্যার দিব, হি এর সাথে ওয়্যার দিব, সবার সাথে আমরা ওয়্যার দিব। এখানে কোনোভাবে আমরা ওয়াজ লিখতে পারবো না। যেমন আমি একটা এক্সাম্পল দেখাই, যেমন আমি বললাম যে আই উইশ আই ওয়্যার আ বার্ড, যে আমার ইচ্ছে হয় যদি আমি একটা পাখি হতাম। দেখেন এই যে এখানে উইশ আছে, উইশের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু, আমাকে ভার্ব টু দিতে হবে, ওয়্যার একটা ভার্ব টু। আয়ের সাথে ওয়াজ বসার কথা, কিন্তু আমি ওয়াজ না লিখে ওয়্যার লিখেছি কেন, কারণ এই উইশ আমাকে বলে দিচ্ছে যেটা একটা আনরিয়াল ব্যাপার, যে আই উইশ আই ওয়্যার এ বার্ড, যে আমার ইচ্ছে হয় যদি একটা পাখি হতাম। পাখি কি আমি হতে পারবো জীবনে? আমি কি পাখি হয়েছি? হইনি, কখনো হওয়ার সম্ভাবনা নাই, হইনি, হওয়ার সম্ভাবনা নেই। তাহলে এটা আমার একটা হাইপোথেটিক্যাল বা একটা কল্পনা, মনের ইচ্ছা, এটা পসিবল না। এই জন্য আমরা এটাকে আনরিয়াল পাস্ট টেন্সে লিখবো। ঠিক আছে, আশা করি বুঝেছেন যে আনরিয়াল পাস্ট টেন্সে ভার্ব টু লিখতে হয়, ওয়্যার লিখতে হয়, এম ইজ আর ওয়াজ লেখা যায় না, কোনোভাবে লিখতে পারবো না। আরেকটা বাক্য দেখেন, যেটা আমি বলতে পারি যে ইফ, যদি আই হ্যাড দ্য উইংস অফ বার্ড, উইংস অফ আ বার্ড, যদি আমার একটা পাখির মতো ডানা থাকতো। ঠিক আছে, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আচ্ছা, উইংস বানানটা ভুল হয়ে গেছে। হ্যাঁ, খেয়াল করেন যে ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এখনো দেখেন এই যে ইফ এর পরে যে আমি বলছি যে ইস, যদি আমার পাখির মতো ডানা থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো, পাখির মতো ডানা কি আমার হবে? কখনো হবে? হবে না, আনরিয়াল। এই জন্য সাবজেক্ট প্লাস ভার্ব টু, ইফ এর পরে সাবজেক্ট প্লাস কি লিখতে হবে, ভার্ব টু লিখতে হবে। মনোযোগ দিতে হবে কিন্তু। ঠিক আছে, আমরা কি বুঝেছি বলেন তো? আমরা কি বুঝেছি এই পর্যন্ত? এটা কি ক্লিয়ার হয়েছেন? সবাই ক্লিয়ার হয়েছেন? এগুলো দিয়ে আমি আরো অনেক সেন্টেন্স দেখাতে পারি, অনেক সেন্টেন্স দেখাতে পারবো। যেমন আরো যদি কয়েকটা লিখি,
যেমন যেমন আই উইশ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হতাম, আমি যদি তোমার জায়গায় থাকতাম, এরকম আর কি। ইফ আই ওয়ার আ কিং, যদি আমি একজন রাজা হতাম, যদি আমি একজন রাজা হতাম, ঠিক আছে। তারপরে যেমন ইট ইজ টাইম দিয়ে দেখেন, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস এগেনস্ট প্রাইস হাইক। হ্যাঁ, দ্রব্যমূল্য যে বৃদ্ধির বিরুদ্ধে আমাদের এখনই ব্যবস্থা নেওয়া উচিত, এখনই আমাদের ব্যবস্থা নেওয়া উচিত। বাক্যটা দেখতে পান নাই, সরি, দেখেন আই উইশ আই ওয়ার ইউ, ইফ আই ওয়ার আ কিং, আর এখানে বলেছে ইট ইজ হাই টাইম, এইটাই হচ্ছে সবচেয়ে উপযুক্ত সময়। উই টুক স্টেপস, ব্যবস্থা নেয়ার, এগেনস্ট প্রাইস হাইক, দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতির বিরুদ্ধে। এখন আপনি দেখেন যে উই টুক লিখেছি, ভাই আমরা কিন্তু ব্যবস্থা এখনো নেই নাই, বলছি যে আমাদের ব্যবস্থা নেওয়া উচিত, ব্যবস্থা এখনো নেই নাই। এই যে নেই নাই, তবু আমরা এখানে যে পাস্ট টেন্স লিখলাম, এটাই হচ্ছে আনরিয়েল পাস্ট টেন্স। আশা করছি একদম ক্লিয়ার আছে। আচ্ছা, জি, থ্যাংক ইউ। তাহলে এবার আরেকটা কথা শুনেন, এগুলোর পরে না আমরা আরেকটা জিনিস লিখতে পারি, এগুলোর পরে আমরা আরেকটা জিনিস লিখতে পারবো, সেটা হচ্ছে যে আমরা এগুলোর পরে আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস কুড অথবা উড প্লাস ভার্ব টু আমরা লিখতে পারবো। হ্যাঁ, কুড উড প্লাস ভার্ব টু লিখতে পারবো। আমরা জানি যে কুড উডকে কিন্তু পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা যায়, কুড উডকে পাস্ট টেন্স হিসেবে ব্যবহার করা যায়। আমরা এই আনরিয়েল পাস্ট টেন্স এগুলোর পরে সাবজেক্ট প্লাস কুড উডও ব্যবহার করতে পারবো পারা অর্থে। আমরা অনেক সময় বলি, যেমন দেখেন আমি এরকম বলি যে যদি একটা রাজা হইতে পারতাম, ইফ আই কুড বি আ কিং, যদি একটা রাজা হইতে পারতাম, যদি একজন রাজা হইতে পারতাম। এই যে পারতাম, উপরে ছিল যে ইফ আই ওয়ার এ কিং, যদি একজন রাজা হতাম, হতাম অর্থে ওয়ার, আর যদি একজন রাজা হতে পারতাম, পারতাম অর্থে আমাদের দিতে হবে কি কুড, তখন আমরা কুড ব্যবহার করতে পারবো। যেমন আমি বলতে পারি যে আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, যদি একটা পাখির মতো উঠতে পারতাম। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড, যে আমার ইচ্ছে হয় যদি পাখির মতো উঠতে পারতাম। এই পারতাম অর্থে আমরা কি করতে পারি, আমরা কুড উড ব্যবহার করতে পারি। সাধারণত উড থাকে না, কুডি থাকে, তবে আমরা জেনে রাখবো যে উড না দিয়ে কুডও সেখানে ব্যবহার করা যাবে। এখানে কোনোভাবেই এটি ভুলে যাওয়া যাবে না, কোনোভাবেই ভুলে যাওয়া যাবে না। ওকে, মাথায় রাখবো কিন্তু, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমাদের এখন তাহলে আর আপাতত এখানে কিছু লাগছে না। আচ্ছা, আমি আপনাদেরকে এক্সাম্পল দেখানোই হচ্ছে অ্যাজ ইফ অ্যাজ দোর এক্সাম্পল দেখাই না, আমি অ্যাজ ইফ অ্যাজ দোর এক্সাম্পল নিচে দেখাচ্ছি। হ্যাঁ, নিচে আমি দেখাবো। তবে 8 নম্বরে আমাদের দুইটা রুল শিখবো আমরা এখানে, ওই অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যাপারগুলো জানবো। এই রুলটার আমরা একটা নাম দেই, এটা হচ্ছে সিন্স, অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ দো, এটা রুল। তবে আমি কিন্তু বলি, আমি এখানে সিন্স লিখেছি, এই সিন্স কিন্তু আবার আমাদের আনরিয়েল পাস্ট টেন্সে কিন্তু নাই। আপনি দেখেন আমি কিন্তু আনরিয়েল পাস্ট টেন্সে কিন্তু সিন্স লিখি না, আবার কিন্তু ঝামেলা করা যাবে না। যদি কোনো বাক্যে সিন্স থাকে, সেই বাক্যে সব নিয়ম খাটবে, কিন্তু আনরিয়েল পাস্ট টেন্সের ব্যাপারটা এখানে চলবে না। কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো যখন বাক্যে থাকবে, তখন কিন্তু আনরিয়েল পাস্ট টেন্সের ব্যাপারগুলো আমাদের বাক্যের মধ্যে কাজে লাগাইতে হবে। হ্যাঁ, সিন্স আনরিয়েল পাস্ট টেন্স মানে না, কিন্তু অ্যাজ ইফ অ্যাজ দো আনরিয়েল পাস্ট টেন্স মানে। তবে এদের ভিতরে আবার অন্য একটা নিয়ম আছে, যে নিয়মটা সিন্সের ক্ষেত্রেও চলবে, অ্যাজ ইফ অ্যাজ দোর ক্ষেত্রেও চলবে। এই জন্য একসাথে আমরা দুইটা জিনিস এখানে শিখে ফেলবো, একসাথে দুইটা জিনিস শিখবো। হ্যাঁ, এখানে ঘটনাটা কি ঘটে যদি আমরা একটু মনোযোগ দিই, এখানে যেটা আমরা দেখব যে একটা সেন্টেন্সের মাঝখানে, হ্যাঁ, একটা সেন্টেন্সের মাঝখানে হচ্ছে এরকমের সিন্স থাকতে পারে, সেখানে হচ্ছে অ্যাজ ইফ থাকতে পারে, বা সেখানে অ্যাজ দো থাকতে পারে। ঠিক আছে, অ্যাজ ইফ অ্যাজ দো থাকতে পারে। এবং এদের আগে যেটা ঘটবে, এদের আগে আমরা দেখব যে প্রেজেন্ট ইনডিফিনিটের কোন একটা বাক্য আছে, প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অথবা প্রেজেন্ট পারফেক্ট, যে কোনো একটা থাকবে, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকবে। আপনারা নিশ্চয়ই দুইটার স্ট্রাকচার জানেন। প্রেজেন্ট ইনডিফিনিট স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান, আর প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস ভার্ব থ্রি। এই স্ট্রাকচারগুলোর কথা আমি এখনো বলছি যেন এগুলো রিভিশন হয়, মনে পড়ে। আমি কিছুদিন পরে আমি কোনো টেন্সের স্ট্রাকচার আর বলবো না, কিছুদিন পরে আর আমি কোনো টেন্সের স্ট্রাকচার বলবো না। তখন যদি মনে না পড়ে, তখন এই কলম ছুঁড়ে মারবো, ঠিক আছে, যদি মনে না পড়ে যে হ্যাঁ এই টেন্সের স্ট্রাকচার এটা। ঠিক আছে,
তো সাবধান, অবশ্যই টেন্সের স্ট্রাকচার মনে রাখতে হবে, হ্যাঁ, অন্যথায় কিন্তু শাস্তি। খেয়াল করেন, তাহলে এদের আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট থাকে, এরপরে টেন্সটা অবশ্যই পাস্ট ইনডিফিনিট হতে হবে, অবশ্যই সেটা কি হবে, পাস্ট ইনডিফিনিট হতে হবে। এবং এখানে অবশ্যই সাবজেক্ট প্লাস কি থাকবে, ভার্ব টু থাকবে, কারণ আমরা জানি পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব টু। অবশ্যই এই বিষয়টা আমাদেরকে ম্যাচ করতে হবে, দুই পাশ একদম ম্যাচ করতে হবে, অন্যথায় হবে না। যেমন আমি প্রথমে একটা বাক্য লিখে দেখাই, যেমন আমি বললাম যে ইট ইজ আ লং টাইম, it is a long time since we meet last। খেয়াল করেন, খুব মনোযোগ, এখানে এই যে মাঝখানে সিন্স আছে, দেখেন সিন্সের আগে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে পরে অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। দেখেন উই মেট লিখেছি, এই মিট হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার পাস্ট ফর্ম মেট লিখেছি। এটার মানেটা কি জানেন, যে উই মেট লাস্ট, আমাদের সর্বশেষ দেখা করার পর থেকে, সিন্স অর্থ এখানে বোঝাচ্ছে থেকে, যে আমাদের দেখা করা থেকে অনেক লম্বা একটা সময় হয়ে গেল, অনেক লম্বা একটা সময় হয়ে গেল, অর্থাৎ আমাদের সর্বশেষ দেখা করা থেকে একটা লম্বা সময় হয়ে গেছে, মাঝখানে আর দেখা হয়নি। এই কথাটাকে আমরা যদি সুন্দর করে বলতে চাই, বাংলা অনুবাদ করে বলতে পারি যে সর্বশেষ সাক্ষাৎ থেকে অনেক লম্বা একটা সময় হয়ে গেল, বা সর্বশেষ সাক্ষাতের পর আর আমাদের দেখা হয় নাই, আর আমাদের দেখা হয় নাই, বা অনেক দিন হলো আমাদের দেখা হয় না, আমাদের দেখা হয় না, শেষ, অনেক দিন হলো আমাদের দেখা হয় না, অনেক লম্বা একটা সময় হলো আমাদের আর দেখা হয় না, অর্থাৎ সর্বশেষ দেখা করা থেকে দীর্ঘ একটা সময় হয়ে গেছে আর আমাদের দেখা হয় না। এখানে খেয়াল করেন, এই কাজটা ঘটে গেছে, এই জন্য এটা পাস্ট, আগে দেখা করে ফেলছি পাস্ট, আর লম্বা সময়টা মাত্র এখনো লম্বা সময়টা হয়েছে, লম্বা সময়টা এখনো চলতেছে, এটা প্রেজেন্ট, এই জন্য একটা পাস্ট ইনডিফিনিট হবে আর একটা কি হবে, প্রেজেন্ট ইনডিফিনিট হবে। অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে এক্সাম্পল দেখেন, অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে এক্সাম্পল দেখেন যে বিষয়টা কেমন। যেমন আমি বলছি যে হি টক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন হি ওয়ার আ কিং, যেন সে একজন রাজা হয়ে গেছে, সে এমন ভাবে কথা বলে যেন সে একজন রাজা হয়ে গেছে। দেখেন এই যে মাঝখানে অ্যাজ ইফ আছে, অ্যাজ ইফ এর আগে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট ইনডিফিনিট হবে। দেখেন সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব টু আছে, পাস্ট ইনডিফিনিট হয়েছে, সুন্দর। আর আমরা শিখেছি যে অ্যাজ ইফ এর পরে আনরিয়াল পাস্ট টেন্স হবে, আনরিয়াল পাস্ট টেন্স যেহেতু এই পাশে হয়, এজন্য কিন্তু এখানে আমরা ওয়াজ লিখতে পাই না, ওয়াজ লিখলে ভুল হতো, ওয়াজ লেখা যাবে না। এটা যেহেতু আনরিয়াল পাস্ট টেন্স, অ্যাজ ইফ এর পরে যেন আনরিয়াল হয়, এজন্য আমরা ওয়ার লিখেছি। কারণ সে বলছে যে সে এমন ভাবে কথা বলে যেন সে একজন রাজা হয়ে গেছে, রাজার মতো ভাব নিয়ে কথা বলে। ভাই সে কি রাজা হয়েছে? হয় নাই তো, সে রাজা না, বাট রাজার মতো ভাব নিচ্ছে। আছে না আমাদের মধ্যে অনেক বন্ধু বান্ধব খুব একটু ভাবে চলে, ওরকম আর কি, খুব ভাব নিচ্ছে, হ্যাঁ, ভাব নিয়ে বলছে আর কি, হ্যাঁ, যে যেন সে একজন রাজা, সে এমন ভাবে কথা বলে। এখানে এই অ্যাজ ইফ মানে যেন, মনে রাখতে হবে, সে যেন একজন রাজা এমন ভাবে কথা বলছে, এমন ভাবে কথা বলে। ওকে, আশা করি আপনারা বুঝেছেন। জি জি, এই যে জান্নাতুল ফেরদৌস আপু অনেক ভালো একটা বাক্য লিখেছে, হি টক্স অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। হ্যাঁ, অনেক সুন্দর একটা বাক্য লিখেছে, যে সে, আপু কি লিখেছে দেখেন, আপু লিখেছে যে হি টক্স, সে এমন ভাবে কথা বলে, অ্যাজ ইফ যেন হি নিউ এভরিথিং, যেন সে সবকিছু জানে, যেন সে সবকিছু জানে। তো এই যে আগে প্রেজেন্ট ইনডিফিনিট আর পরে কি হয়েছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু পাস্ট ইনডিফিনিট হয়েছে। ভাই এটা মেইনটেইন করতে হবে, হ্যাঁ, এটা মেইনটেইন করতে হবে। আর আপনারা এই জিনিসগুলো যত শিখবেন, আপনারা ইংলিশে তত ভালো হইতে থাকবেন, দেখবেন সামনে আরো অনেক ভালো লাগবে। বলেন তো এই রুলটা কি ভালো লেগেছে? একদম মাথায় গেঁথেছে নাকি বাসায় আবার মুখস্থ করতে হবে? বলেন। মুখস্থ করে ইংলিশ শেখা যায় না, হ্যাঁ, বুঝে বুঝে লিখতে হয়। আর এই যে বাক্যের মিনিং গুলো বলি, এই মিনিং গুলো অফকোর্স মাথায় রাখতে হবে। যদি এই যে জান্নাতুল ফেরদৌস আপু যেভাবে বাক্য লিখেছে, এরকম ট্রাই করতেন আপনারা, আপনারা কিছুদিনেই হচ্ছে ইংলিশে ভালো হয়ে যেতেন। তারপর স্পোকেন ইংলিশ, যার হচ্ছে প্রনাউন্সিয়েশন এবং অ্যাকসেন্ট একটু ট্রাই করলে আপনি খুব অল্প কিছু সময়ের মধ্যে দেখতেন যে আপনি ইংলিশে বলতেও পারেন, কোনো প্রবলেম নাই। এই বেসিক জিনিসগুলো মাথায় থাকলে তখন আপনি এক স্পোকেনের বই পড়ে মজা পাবেন, আপনি জানবেন যে হ্যাঁ এখানে এটা এটা হয়েছে। এখন জাস্ট মুখস্থ করো, প্র্যাকটিস করো, কারোর সাথে বলা ট্রাই করো, এবং এইভাবে দিন দিন কি হবে, ইমপ্রুভ হবে। আপনাকে আগে বেসিকটা নিতে হবে, ঠিক আছে, তখন আপনি এগুলো করতে পারবেন। ওকে, ঠিক আছে, আচ্ছা কোনো সমস্যা নাই। এইবার এইটার আরেকটা রুল আছে, হ্যাঁ, আমি তো এখানে এটার একটা রুল শিখাইলাম,
এটা হচ্ছে 8 নাম্বার রুলের মধ্যে একটা রুল, কিন্তু 8 নাম্বার রুলের মধ্যে আরেকটা রুল আছে। আমি এটাকে একটু কপি করে নেই সহজে হয়ে যাওয়ার জন্য। এটার আরেকটা রুল আছে। আরেকটা রুল হলো গিয়ে এই পাশে এরকম থাকবে না, এই পাশেও এরকম থাকবে না। তখন কি হবে, আমাদের এইটার আগে দিয়ে দিবে, এখানে দিয়ে দিবে আমাদেরকে পাস্ট ইনডিফিনিট। যখন পাস্ট ইনডিফিনিট দিবে, পাস্ট ইনডিফিনিটের সাথে কার সম্পর্ক বলেন তো? পাস্ট পারফেক্ট। মনে আছে পাস্ট পারফেক্ট টেন্স যখন পড়াই বারবার এটা বলেছিলাম যে পাস্ট পারফেক্ট হচ্ছে বড় ভাই আর পাস্ট ইনডিফিনিট ছোট ভাই। এইটার কাজটা আগে হয়ে যাবে আর এইটার কাজটা পরে হবে। একটা সেন্টেন্সে যখন দুইটা পাস্ট মানে পাস্টের বাক্য থাকে তখন একটা পাস্ট পারফেক্ট হয় আর একটা পাস্ট ইনডিফিনিট হয়। পাস্ট পারফেক্টের কাজ আগে হয়, পাস্ট ইনডিফিনিটের কাজ পরে হয়। অনেক সুন্দর করে কিন্তু বড় ভাই ছোট ভাই এরকম বলে কিন্তু বুঝাইছিলাম। ওই যে ডাক্তার আসার পর রোগীটি মারা গেল নাকি রোগীটি মারা যাওয়ার পর ডাক্তার আসলো, অনেকবার বলেছিলাম। এখানেও সেম কনসেপ্ট। একটা পাস্ট পারফেক্ট হলে আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে, একটা পাস্ট ইনডিফিনিট হলে আরেকটা পাস্ট পারফেক্ট হবে। পাস্ট পারফেক্টটা এদের পরে থাকে, এটার পরে থাকে। এই যে কেন পরে থাকে এইটারও রিজন আছে। এই রিজন আমরা যখন সিম্পল কমপ্লেক্স করব তখন এই রিজন আপনারা বুঝবেন। কিছুই মুখস্থ করা লাগে না ইংলিশে, কোনো কিছুই মানে গ্রামারের কিছুই মুখস্থ করতে হয় না। হ্যাঁ, ওয়ার্ড মিনিং অনেক আছে, যে শব্দের অর্থ, অনেক শব্দের ব্যবহার আছে, এগুলো মুখস্থ করতে হয়, কিন্তু গ্রামাটিক্যাল যে রুল এগুলো মুখস্থ করতে হয় না। দেখেন এগুলোর মধ্যে লজিক আছে বলেই তো এগুলোকে সংবিধান, মানে গ্রামারকে ব্যাকরণকে কি বলা হয়? ভাষা সংবিধান বলা হয়। সংবিধান মানে একটা কাঠামো, একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে চলে। এখানে অনেক লজিক আছে বলেই এইগুলোকে একটা কাঠামোতে আনা গেছে, নয়তো আনা যেত না। ইললজিক্যাল হলে এই সাজানো যাইতো না, তখন এগুলোকে আমাদেরকে এক্সট্রা করে মুখস্থ করা লাগতো। ঠিক আছে, তো এখানে ওই বিষয়গুলো আমরা সামনে আরো ডিপলি বুঝবো। এখন শুধু জানেন যে এগুলোর আগে যদি পাস্ট পারফেক্ট থাকে পরে পাস্ট ইনডিফিনিট হবে। যেমন যদি বাক্যটা লিখতাম যে হি টক, সে এমন ভাবে কথা বলতো অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং। এই বাক্যটার অর্থ, আর উপরে যে বাক্যটা লিখেছে হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, সে কথা বলে যেন সে সব জানে। আর এখানে মিনিংটা হচ্ছে সে কথা বলতো যেন সে সব জানতো। ওখানে টক্স বলে আর এখানে টকড বলতো, এটাই দুইটার মধ্যে হচ্ছে পার্থক্য। তো এখানে যেটা আছে দেখেন, অ্যাজ ইফ এর আগে পাস্ট পারফেক্ট আর পরেটা হচ্ছে আগে পাস্ট ইনডিফিনিট এবং পরে হচ্ছে পাস্ট পারফেক্ট, হ্যাড প্লাস ভার্ব থ্রি আছে। হ্যাঁ, হি টক অ্যাজ ইফ হি হ্যাড নোন এভরিথিং। তো আমরা যখনই এই বিষয়গুলো পাবো তখন কিন্তু আমরা এখানে এগুলো একটু খেয়াল করে লিখবো। আর অ্যাজ ইফ অ্যাজ দো, বিশেষ করে আনরিয়াল পাস্ট টেন্সও খেয়াল করতে হবে অ্যাজ ইফ অ্যাজ দো এর ক্ষেত্রে। আবার দুই পাশে টেন্সের কম্বিনেশনটাও মানে দেখতে হবে। প্রেজেন্ট ইনডিফিনিটের সাথে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিটের সাথে পাস্ট পারফেক্ট, এই ম্যাচিংটা আমাদের করে দিতে হবে। তাহলে ইনশাল্লাহ আমরা পরীক্ষায় মার্ক পাবো। মনে রাখবেন এই যে এখন যে রুলটা পড়ালাম, আপনাদের যে রাইট ফর্ম অফ ভার্বের যে পরীক্ষা এবং বিশেষ করে কমপ্লিটিং সেন্টেন্স আছে যাদের, আপনাদের অবশ্যই পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসবে। আপনারা দেখবেন যে এই রাইট ফর্ম ভার্ব পড়া শেষে যখন আপনারা বিগত সালে প্রশ্ন সলভ করতে যাবেন, দেখবেন কতবার কত বছর এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে 8 হয়ে গেল, 9 কালকে পড়িয়েছি, 10 পড়িয়েছি, নন কন্টিনিউয়াস ভার্বও পড়িয়েছি। আমরা তারপরে যাই, ঠিক আছে? ওকে, নন কন্টিনিউয়াস ভার্ব নিয়ে কালকে অনেক কথা বলেছিলাম। আজকে নন কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে না আমি ছোট্ট করে একটা কথা বলতে চাই। নন কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে ছোট্ট করে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে যে নন কন্টিনিউয়াস ভার্বকে আমরা মাঝে মধ্যে কিছু এক্সেপশন আছে। যে আমি বলেছিলাম যে কালকে আপনাদের এটা দিয়েছিলাম কিনা, হ্যাভও কিন্তু একটা নন কন্টিনিউয়াস ভার্ব। হ্যাঁ, হ্যাভটা আমি এখানে লিখি নাই, হ্যাভও একটা নন কন্টিনিউয়াস ভার্ব। হ্যাভ অর্থ আছে, এই আছে মানে আমার আছে। যেমন আমি যদি বলি দেখেন আই হ্যাভ আ ক্যাট, আমার একটা বিড়াল আছে। এইটাকে যদি কেউ বলতে চায় যে আই এম হ্যাভিং এ ক্যাট, এইটা কিন্তু রং হবে, এটা ভুল হবে। কারণ আই এম হ্যাভিং এ ক্যাট মানে আমি একটি, এটার অর্থ হয়ে যায় অন্যরকম। কারণ হ্যাভকে যদি আপনি কন্টিনিউয়াস টেন্স করেন তখন এটার মিনিং হয়ে যায় খাওয়া। হ্যাভকে কন্টিনিউয়াস যদি করেন এটা অর্থ হয়ে যায় খাওয়া, আপনি খাচ্ছেন এটা বোঝাবে। আপনি যেমন লিখতে পারেন যে আই এম হ্যাভিং মাই মিল, আমি আমার খাবার খেতে পারি, বা আমি আমার খাবার খাচ্ছি। আই এম হ্যাভিং মাই মিল, আমি আমার খাবার খাচ্ছি। খাওয়া অর্থে আপনি কন্টিনিউয়াস করতে পারবেন, কিন্তু থাকা অর্থে আমার একটা বিড়াল আছে, আমার একটা বই আছে, আমার একটা বাড়ি আছে,
আছে অর্থে কন্টিনিউয়াস করা যাবে না, কারণ আই হ্যাভ এ হাউস মানে আমার একটা বাড়ি আছে, এখানে আমার একটা বাড়ি থাকছে, আমার একটি বাড়ি মানে আমার মানে এটাকে কিভাবে আপনি কন্টিনিউয়াসলি বলবেন বলেন? আমার একটা বাড়ি আছে, এটা কি কন্টিনিউয়াসলি বলা যায়? আছে মানে তো আছে, এটা কন্টিনিউয়াসলি বলা যাবে না। কিন্তু হ্যাভ কে খাওয়া অর্থে বোঝাতে আমরা কন্টিনিউয়াস করতে পারবো, এই তথ্যটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমার মনে হয় এগুলোতে আপনাদের প্রবলেম নাই, আপনারা এটা করতে পারবেন। এখন একটা জিনিস মনোযোগ দিবেন, খুব ইম্পর্টেন্ট কথা। কালকে আপনাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, নাম্বার 9-এ শিখিয়েছিলাম এটা, যে ধরেন নাম্বার 9-এ বলেছিলাম যে ফর এবং সিন্সের পরে যখন টাইম থাকে নর্মালি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা মানে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস যদি আমরা লিখতে চাই তখন কিন্তু আমরা সেগুলো করতে পারি, অসুবিধা নেই। পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসও আমরা লিখতে পারবো, অসুবিধা নাই। কিন্তু এখন একটা সমস্যা আছে, সমস্যা হলো গিয়ে, সমস্যাটা খুবই জটিল সমস্যা। খুবই জটিল সমস্যা। সমস্যাটা হচ্ছে, আমি একটা বাক্য দেই, একটু খেয়াল করেন, নন কন্টিনিউয়াস ভার্বের ক্ষেত্রে আমি একটা বাক্য দিচ্ছি আপনাদেরকে। আমি লিখলাম যে হি ড্যাশ আ ডক্টর সিন্স 2021, 2011 সাল থেকে তিনি একজন ডাক্তার। এখানে আমাদেরকে একটা ভার্ব বসাইতে হবে, বি ভার্ব, আমাদেরকে বি ভার্বটা এখানে বসাইতে হবে। এটার আনসারটা কি হতে পারে একটু বলেন তো দেখি, আপনারা নিজেরা একটু বুদ্ধি খাটান তো, আনসার কি হইতে পারে? সিন্স প্লাস টাইম যেহেতু আছে, তার মানে এটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আবার বি ভার্ব আছে, এই বি ভার্বটা হচ্ছে আবার নন কন্টিনিউয়াস ভার্ব, এটাকে কন্টিনিউয়াস করা যায় না। তাহলে সিন্স বলছে কন্টিনিউয়াস করা লাগবে, বি বলছে কন্টিনিউয়াস করা যাবে না, তাহলে আমি এখন করবোটা কি বলেন? এখন কি করার আছে এখানে, মাথায় কিছু আসে? শুনেন, খুব মনোযোগ দিবেন। এই পর্যন্ত চাকরির পরীক্ষা এটা যে কতবার আসছে, অনেকবার আসছে। হ্যাঁ, কারণ এটা না কনফিউজ, মানে একদম আপনি কনফিউজ হয়ে যাবেন কি করব। একটু খেয়াল করেন, সিন্স প্লাস টাইম থাকলে কন্টিনিউয়াস বা পারফেক্ট কন্টিনিউয়াস হবে, আমি বুঝলাম যে এটা থাকলে কন্টিনিউয়াস হবে। কিন্তু আবার বি হচ্ছে নন কন্টিনিউয়াস, এটাকে কন্টিনিউয়াস করা যাবে না। যদি কখনো দেখেন কোন একটা সেন্টেন্সের মধ্যে যে কন্টিনিউয়াস করা দরকার কিন্তু কন্টিনিউয়াস করা যাবে না, তখন আপনাকে যেটি করতে হবে, তখন আপনাকে এই বাক্যগুলোকে করে ফেলতে হবে প্রেজেন্ট পারফেক্ট। তখন এই বাক্যগুলোকে কি করে ফেলতে হবে বলেন? তখন এই বাক্যগুলোকে করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে। কেন প্রেজেন্ট পারফেক্ট টেন্স করতে হবে? এটা কি মুখস্থের বিষয় না, এটা বোঝার বিষয়। আপনি খেয়াল করেন, 2021 সালে সে ডাক্তার হয়েছে, আজকে কি সে টিচার হয়ে গেছে নাকি এখনো ডাক্তার আছে? আজকে কি সে একজন রিকশাওয়ালা হয়ে গেছে নাকি এখনো ডাক্তার আছে? বলেন, এখনো আছে, থাকার কথা। নর্মালি আমরা নর্মালি থাকবে, হ্যাঁ ব্যতিক্রম হইতে পারে, কেউ ডাক্তার ছিল এখন সে টিচিং করে, প্রফেসর হয়েছে, হতে পারে, বাট নর্মালি সে ডাক্তার হয়েছে মানে ডাক্তার আছে। সে ডাক্তার হয়েছে মানুষের ট্রিটমেন্ট করবে, মানে বছরের পর বছর, যুগের পর যুগ মানুষকে সেবা করবে, এটা নর্মাল সেন্স, এটাই হওয়ার কথা। আর কেউ ডাক্তারে ছেড়ে দিলে তখন সেটা এক্সেপশন, এক্সেপশন নিয়ে কথা বলা যাবে না, কথা বলতে হবে নর্মালি কি হইতে পারে। 2021 সাল থেকে সে ডাক্তার হয়ে আছে, তার মানে কাজটা হয়েছে ডাক্তার, কিন্তু কাজটা শেষ হয়ে যায় নাই, এখনো সে ডাক্তার আছে। তো এই কথাটা বলার জন্য আমাদের এই বাক্যটা বলতে হবে যে হি হ্যাজ বিন আ ডক্টর সিন্স 2021, অর্থাৎ 2021 সাল থেকে তিনি একজন ডাক্তার, এখনো ডাক্তার আছেন ভাই। কাজটি শেষ হয়েছে কিন্তু এখনো সেটা বিদ্যমান আছে, তার ডাক্তার হওয়ার ব্যাপারটা এখনো আছে, এটা শেষ হয়ে যায় নাই। এই কারণে এটা প্রেজেন্ট আছে, এখনো এটা প্রেজেন্ট, এটা অতীত হয়ে যায় নাই। যদিও 21 সালে সে ডাক্তারি জীবন শুরু হয়েছে, এখনো আছে, এই জন্য 21 সাল থেকে শুরু হয়েছে মানে কাজটি শেষ কিন্তু তার ফল এখনো আছে, এই জন্য আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখবো। কারণ প্রেজেন্ট পারফেক্টে বলাই হয়েছে যেই কাজটি শেষ হয়েছে কিন্তু ফল এখনো বিদ্যমান আছে, সেগুলোকে আমাদেরকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখতে হবে। ঠিক আছে? যেমন আবার দেখেন, আমি যদি আরেকটা বাক্য আপনাদেরকে লিখাই, ধরুন আমি লিখলাম যে হি হ্যাজ বিন মাই
বেস্ট ফ্রেন্ড, যে সে আমার সবচেয়ে ভালো বন্ধু হয়েছে সিন্স লাস্ট 5 years। এটা মানে হচ্ছে সর্বশেষ 5 বছর ধরে, গত 5 বছর ধরে সে আমার সবচেয়ে ভালো বন্ধু। ভাই, ভালো বন্ধু তো আজকেও আছে, এটা তো পাস্ট হয়ে যায় নাই। আবার বন্ধু হওয়ার ব্যাপারটা কন্টিনিউয়াস যে চলছে, আজকে বন্ধু হচ্ছে, কালকে বন্ধু হচ্ছে, সকালে বন্ধু হচ্ছে, বিকেলে বন্ধু হচ্ছে, ভাই এটা চলমান কিছু না। হয়ে গেছি বন্ধু এবং আছি, কাজটি হয়ে গেছে, বাট ফল বিদ্যমান আছে, এই জন্য প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে মনে রাখতে হবে, সিন্স ফর প্লাস যদি কখনো টাইম থাকেও কিন্তু বাক্যের মধ্যে যদি নন কন্টিনিউয়াস ভার্ব দেয়, তখন আমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট আনসার করতে হবে। আমি সেই সময়টাতে কোনো কন্টিনিউয়াস টেন্সে আনসার করতে পারবো না। আমাকে শুধু একটু করে জানাবেন যে কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার কিনা, কোনো কনফিউশন আছে কিনা, কারণ এটা নিয়ে অনেকের মধ্যে ঝামেলা হয়। তো আমাকে একটু প্লিজ একটু বলেন, আপনাদের একটু কমেন্ট করেন, হ্যাঁ, তাহলে একটু আমি বুঝতে পারবো যে কোনো অসুবিধা আছে কিনা। আমি আরেকটা বাক্য লিখি, এরকমের যে আই হ্যাভ নোন হিম, আমি তাকে চিনি ফর লাস্ট 2 months। লাস্ট 2 months আমি বলছি যে গত 2 মাস ধরে আমি তাকে চিনি। দেখেন, আমার চেনাটা 2 মাস আগে শুরু হয়েছে, ভাই আজকেও আমি চিনি, আমার চেনাটা তো শেষ হয়ে যায় নাই। সুতরাং ফর প্লাস টাইম থাকলেই যে আমি এখানে কন্টিনিউয়াস লিখে ফেলবো, এটা লেখা যাবে। ওকে, জি, থ্যাংক ইউ সাবরিনা সুলতানা মায়া আপু। আপু কি কয়েকদিন ছিলেন না নাকি, দেখি নাই মনে হয়। ওকে, আমরা পরের তার বিষয়টাতে যাই। 11 নাম্বার আমরা দেখি। 11 নাম্বারে আমরা যেটা শিখবো খুব সহজ কিছু শব্দ আছে। দেখেন, এগো, এগো মানে আগের, আগে, আগে মানে অতীত। বিফোর, বিফোর মানে আগে, অতীত। লং এগো মানে অনেক আগে, অতীত। লং সিন্স মানে অনেক আগে, অতীত। তারপর ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল, ইয়েস্টারডে মানে হচ্ছে গতকাল। তারপর আমরা যেটা করতে পারি, লাস্ট প্লাস হচ্ছে একটা টাইম লিখতে পারি, লাস্ট প্লাস একটা টাইম। লাস্ট প্লাস টাইম মানে যেরকম ধরেন লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এরকম আর কি। তারপর প্রিভিয়াস প্লাস হচ্ছে টাইম, যেমন প্রিভিয়াস ইয়ার, প্রিভিয়াস মান্থ, এরকম আর কি। হ্যাঁ, তো এগুলো না সবগুলো সবগুলো জিনিস কি করে, অতীতকে বোঝায়। আপনি দেখেন, গতকাল অতীত, লাস্ট লাস্ট ডে মানে সর্বশেষ দিন অতীত, প্রিভিয়াস ডে মানে গতকাল অতীত, দেখেন সব অতীত বোঝায়। যেহেতু অতীত বোঝায়, এগুলো কোনো বাক্যে থাকলে আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে বাক্যটা লিখতে হয়। কারণ পাস্ট ইনডিফিনিট টেন্সের কাহিনী হচ্ছে যে এই পাস্ট টেন্স ইনডিফিনিট দিয়ে আমরা অতীতকালের কাজ বোঝাই, এবং এখানে যে শব্দগুলো লিখেছে এগুলো সবগুলো সেই অতীতকালকে বোঝায়। এই জন্য আমাদেরকে পাস্ট ইনডিফিনিটে বাক্য লিখতে হবে। অর্থাৎ আমাদের সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব টু লিখতে হবে। সাবজেক্ট প্লাস কি লিখবো, ভার্ব টু। যেখানেই পাবো ভার্ব টু। যেমন লিখতে পারি যে মাই ফাদার কেম হোম লাস্ট উইক, লাস্ট উইক। হ্যাঁ, my father came home last week. Yesterday he collected some books. গতকাল তিনি কিছু বই সংগ্রহ করেছেন। এই যে yesterday আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, এই যে লাস্ট উইক আছে সাবজেক্ট প্লাস ভার্ব টু, অতীতকাল বোঝাচ্ছে। আমরা পাস্ট ইনডিফিনিটে আনসারগুলো লিখব। ঠিক আছে আপু, থাকবেন, লাইভে থাকবেন। জি, দেখেন, এরপর দেখেন নেক্সট, এরপর যে বিষয়টি বলতে চাই, আমাদের পরবর্তী যে কনসেপ্টটি আমরা বুঝে নিব সেটি হচ্ছে, তিনটা কনসেপ্ট আমরা একসাথে বুঝবো। এটা হচ্ছে 12। হ্যাঁ, 12 নাম্বার কনসেপ্ট আমরা একসাথে বুঝবো। আমাকে একটু সময় দিবেন, হ্যাঁ। কিছু মনে করবেন না, আসলে ফ্যামিলি থেকে ফোন আসলে আসলে না ধরে পারা যায় না। কারণ আমার বাবাটা হচ্ছে এমন,
যে সে খুব প্যানিক হয়ে যায় যদি আমি ফোন না ধরি। যেহেতু সারাদিনে আমাকে রাতের বেলায় ফোন দেয়, তো যখন হঠাৎ করে ফোন দেয় আমি ফোন রিসিভ না করলে একদম খুব ফোন দিতেই থাকবেন যতক্ষণ না ধরবো আর কি। এই জন্য একটু একটু ধরে তাকে প্যারাশন মুক্ত করি আর কি, আপনারা আবার কিছু মনে করবেন না প্লিজ। আচ্ছা, ফ্যামিলি ফোন না হলে অ্যাভয়েড করি, কিন্তু ফ্যামিলি থেকে ফোন আসলে আসলে না ধরে পারা যায় না। আচ্ছা, আপু বলেছে রোমিও স্টোরিজ ওপেন সারপ্রাইজ এন্ডিং, স্যার এই কোশ্চেনটা একটু বুঝাই দেন আবার। আমি তো আজকে এটা কথা বলেছিলাম। আচ্ছা, তবু যখন আপনি বলেছেন আমি এখানে একটু এটা বলে দেই। দেখেন, আমি আপনাদের যখন হচ্ছে আপনাদেরকে ওই যে যখন ওই যে প্রনাউন পড়িয়েছিলাম পার্ট অফ স্পিচে, তখন কিন্তু আমি আপনাদেরকে পড়িয়েছিলাম যে ম্যান একটা নাউনের পরে যদি অ্যাপোস্ট্রফি অ্যাজ দিই তখন এটাকে অ্যাডজেটিভ হয়ে যায়। যেমন আমি যদি লিখি মিতার পরে যদি অ্যাপোস্ট্রফি অ্যাজ দিই তখন এটা কি হয়ে যায়, সাথে সাথে এটা কি হয়ে যায়, অ্যাডজেটিভ হয়ে যায়। যখনই আপনি কোনো নাউনের সাথে এরকম অ্যাপোস্ট্রফি অ্যাজ দিবেন সাথে সাথে এটা অ্যাডজেটিভ হয়ে যাবে। এবং অ্যাডজেটিভ কখনো বাক্যের সাবজেক্ট হয় না, অ্যাডজেটিভ বাক্যের সাবজেক্ট হতে পারে না। একটা বিশেষ ক্ষেত্রে অ্যাডজেটিভ সাবজেক্ট হয়। এইটা আমি রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে কিছুদিন পরে আপনাদেরকে আমি এটা শিখাবো যে কিভাবে অ্যাডজেটিভ কখন বাক্যের সাবজেক্ট হয়। কিন্তু নর্মালি মনে রাখতে হবে যে কোনোভাবেই অ্যাডজেটিভ বাক্যের সাবজেক্ট হয় না। অ্যাডজেটিভ যেহেতু সাবজেক্ট হয় না, অ্যাডজেটিভ দেখে বাক্যে ভার্ব লেখা যাবে না। হ্যাঁ, আমাকে যদি বলা হয় যে মিতাস প্যারেন্ট মানে বাবা অথবা একজন, আমরা লিখতে মিতাস প্যারেন্ট ইজ প্রেজেন্ট, মিতার বাবা উপস্থিত আছেন বা মিতার মা উপস্থিত আছেন। এখানে কিন্তু আমি মিতাকে দেখে কিন্তু এখানে ভার্ব লিখি না, আমি প্যারেন্ট এটা সিঙ্গুলার আছে ইজ লিখেছি। যদি এরকম বোঝাতো যে মিতার বাবা মা দুইজনই আছে, হ্যাঁ, মিতাস প্যারেন্টস, হ্যাঁ প্যারেন্টস আছে, তখন কিন্তু আমাদেরকে আর লিখতে হতো আর প্রেজেন্ট, মিতার বাবা মা উপস্থিত আছেন। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু মিতা দেখে আমি কি করি না, আমি কিন্তু ভার্ব লিখি নাই। এই মিতা যখন দেখবো যে মিতা একটা নাউনের সাথে অ্যাপোস্ট্রফি আছে, এইটা অ্যাডজেক্টিভ, এটা আমার সাবজেক্ট না। মিতার সাথে আছে, এটা আমার সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে নাউনটা। নাউন দেখে ভার্ব লিখবো, সব সময় এটি করতে হবে। ওখানে রবীন্দ্রনাথ স্টোরিজ ছিল, রবীন্দ্রনাথ এখানে ফ্যাক্ট না, স্টোরিগুলো ফ্যাক্ট। আমরা রবীন্দ্রনাথের স্টোরি নিয়ে কথা বলছি মূলত স্টোরি নিয়ে, রবীন্দ্রনাথকে নিয়ে কথা বলছি না। কার স্টোরি সেটা পরের ব্যাপার, সেটা পরে আমরা আলোচনা করি। হ্যাঁ, রবীন্দ্রনাথের স্টোরি বা নজরুলের স্টোরি আমরা পরে এটা নিয়ে কথা বলতে পারি, কিন্তু ফ্যাক্ট হচ্ছে স্টোরি। এখানে ফ্যাক্ট হচ্ছে প্যারেন্টস। হ্যাঁ, এটা মাথায় রাখেন। হ্যাঁ, মাথায় রাখেন যে আমরা নাউন দেখে বাক্যে ভার্ব লিখি, অ্যাডজেক্টিভ দেখে না। ওকে, আর মনে হয় আর সমস্যা নাই। দ্য প্রিন্সিপাল, ভাই এগুলো সম্রাট বালি বা এগুলো পরে আসবে। হ্যাঁ, এগুলো আমরা এখন কথা না বলে আমি এগুলো পড়াবো। হ্যাঁ, এখন কথা বলে সময় নষ্ট হবে। ওকে, সামনে এগুলো পড়াবো। আচ্ছা, ডাজ ডু হয় অর ভার্বের সাথে আসবে এস হয়, তাহলে এখানে হ্যাভ হলো কেন? আপনি এটা বুঝেন নাই? আপনি কি বলছেন? ওখানে ছিল রবীন্দ্রনাথ স্টোরিজ, আপনি এই স্টোরিজ চিনলেন না? এই স্টোরি হচ্ছে সিঙ্গুলার আর এটা প্লুরাল হচ্ছে স্টোরিজ, এটা হচ্ছে প্লুরাল। তো এখানে আমার কি আছে? এখানে তো স্টোরিজ আমার, এখানে তো রবীন্দ্রনাথ আমার সাবজেক্ট, এটাতে অ্যাডজেক্টিভ, যে অ্যাপোস্ট্রফি আছে অ্যাডজেক্টিভ, তাহলে স্টোরিজ দেখে আমাকে ভার্ব লিখতে হবে। প্লুরাল হলে হ্যাভ বসে, সিঙ্গুলার হলে হ্যাজ বসে। স্টোরি থাকলে হ্যাজ হইতো, আর স্টোরিজ আছে হ্যাভ হবে। সিম্পল, ঠিক আছে? বুঝেছেন কথা? প্লুরাল বলে কি হয়েছে, হ্যাভ হয়েছে। ঠিক আছে, আমি যে রুলটার মধ্যে ছিলাম 12 নাম্বারে আমরা যেটা বলছিলাম যে এখানে আমরা কয়েকটা জিনিস শিখবো। একটা আমরা শিখবো নো সুনার হ্যাড, ড্যাশ ড্যাশ হচ্ছে দেন। হ্যাঁ, দেনের পরে আবার ড্যাশ ড্যাশ থাকবে। এরপর আরেকটা জিনিস থাকতে পারে স্কার্সলি হ্যাড, ড্যাশ ড্যাশ হচ্ছে দেন, ড্যাশ ড্যাশ হোয়েনও হয়, দুইটাই লেখা যায়। হোয়েনটাই বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয় আর কি। স্কার্সলি হ্যাড ড্যাশ ড্যাশ হোয়েন। আরেকটা হচ্ছে হার্ডলি হ্যাড, ড্যাশ ড্যাশ এখানে বিফোরও ব্যবহার করা যায়, আবার হোয়েনও ব্যবহার করা যায়। আপনার যেটা ইচ্ছে আপনি ব্যবহার করতে পারবেন, কোনো প্রবলেম নাই। তো এখানে যে মূল বিষয়টা আমাদের বুঝতে হবে, জি ঠিক আছে আপু, খেয়াল করেন যে হার্ডলি হ্যাড ড্যাশ ড্যাশ বিফোর এরকমটা যদি থাকে মনোযোগ দিতে হবে, খেয়াল করেন। দেখেন আমরা ওই ইতিমধ্যে জেনে গেছি
এই হ্যাড হ্যাড হ্যাড, হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভার্ব কি হয়? সাবজেক্ট প্লাস ভার্ব ট্রি হয়। এই জন্য এদের ভিতরে যে শূন্যস্থানটা আছে, এই শূন্যস্থানে আমাদেরকে সাবজেক্ট প্লাস হচ্ছে ভার্ব ট্রি ব্যবহার করতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব ট্রি ব্যবহার করতে হবে। হ্যাড সাবজেক্ট প্লাস ভার্ব ট্রি হবে, কারণ কি? কারণ আমরা জানি সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাভ প্লাস সাবজেক্ট প্লাস হচ্ছে হ্যাড প্লাস হচ্ছে ভার্ব ট্রি হয়, এটা হচ্ছে নর্মাল সেন্স। আর এই বাক্যে নো একটা নেগেটিভ ওয়ার্ড, নেগেটিভ, এটা একটা নেগেটিভ, নো একটা নেগেটিভ, এই স্কার্সলি একটা নেগেটিভ, এক কোশ্চেনে শিখছিলাম যে এটা নেগেটিভ, হ্যাঁ, হার্ডলি একটা নেগেটিভ, এগুলো সব হচ্ছে নেগেটিভ। তো কোনো একটা সেন্টেন্সের যদি একদম শুরুতে যদি নেগেটিভ ওয়ার্ড থাকে, তখন নিয়ম হচ্ছে এই হ্যাডটাকে যা সামনে এনে বসাইতে হয়, হ্যাডটাকে এনে সামনে বসাইতে হয়। যদি কোনো বাক্যের শুরুতে নেগেটিভ থাকে, তখন ওই হ্যাডটাকে সামনে এনে, মানে শুধু হ্যাড না, ওই বাক্যে যেই অক্সিলারি ভার্বটাই থাকবে সেটাকে সাবজেক্টের আগে এনে বসাইতে হবে। এটা হচ্ছে, এটাকে বলে ইনভার্সন অফ সেন্টেন্স, এটাকে ইনভার্সন বলা হয়। এই ইনভার্সন একটা টপিক, এগুলো আমাদের আপাতত এই আমাদের কম্পালসারি ইংলিশে লাগবে না, এগুলো চাকরির পরীক্ষায় গেলে সেন্টেন্স কারেকশনে লাগে। এই যে এখন একটু বুঝে রাখেন, পরে দেখবেন সহজ লাগবে। যে যখন বাক্যের শুরুতে নেগেটিভ ওয়ার্ড থাকে, তখন বাক্যের যে অক্সিলারি ভার্বটা থাকে এটাকে সামনে এনে দিতে হয়, এবং এটাকে বলা হয় ইনভার্সন। এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় ইনভার্সন, এটাকে ইনভার্সন বলা হয়। যদি কখন আপনি দেখেন যে শুরুতে নেগেটিভ ওয়ার্ড আছে এবং সামনে হ্যাড আনছেন, এটাকে ইনভার্সন বলতে হয়। কেন ইনভার্সন বলতে হয়? আমরা জানি যে আমরা প্রশ্ন করার জন্য সামনে অক্সিলারি ভার্ব আনি, কিন্তু এখানে কিন্তু আমরা প্রশ্ন করার জন্য আনি নাই। যদি প্রশ্ন করার জন্য আনতাম, ওইটা প্রশ্ন হইতো, কোশ্চেন হইতো, কিন্তু এখানে তো প্রশ্ন করার জন্য আনি নাই, এই জন্য এটাকে বলা হয় ইনভার্সন। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম যে এখানে যেহেতু হ্যাড আছে, এই হ্যাড হচ্ছে হ্যাড, তো এই হ্যাডটার সামনে আসলে থাকে সাবজেক্ট প্লাস ভার্ব ট্রি, এই জন্য এই শূন্যস্থানগুলোতে আমরা কি করব? হ্যাড প্লাস ভার্ব ট্রি দিব। এখন আপনি খেয়াল করেন, এখানে হেড সাবজেক্ট প্লাস ভার্ব ট্রি দিলাম, এইটা কিন্তু এখানে পাস্ট পারফেক্ট হয়েছে। সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্ব ট্রি যদি চিন্তা করি, পাস্ট পারফেক্ট। এখন যখন কোন সেন্টেন্সে পাস্ট পারফেক্ট থাকে, তার সাথে আরেকটা কে থাকে ভাই? পাস্ট ইনডিফিনিট। আমরা শিখছি না, বড় ভাইয়ের সাথে ছোট ভাই থাকে। তাহলে অবশ্যই এগুলোর পরে আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস ভার্ব টু দিতে হবে, সাবজেক্ট প্লাস ভার্ব টু দিতে হবে। শেষ হয়ে গেল। এখানে হেড থাকার কারণে সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি দিব, আর এদের পরে সাবজেক্ট প্লাস ভার্ব টু দিব। একটা যদি পাস্ট পারফেক্ট হয়, অবশ্যই আরেকটা পাস্ট ইনডিফিনিট হবে। এই লজিক মাথায় অনেকদিন আগে সেট করেছি, দেখবেন এই লজিকই বারবার বারবার আমাদের সামনে আসতে থাকবে। ইংলিশ পড়া সহজ, হ্যাঁ, মানুষ শুধু মুখস্থ করে, যারা আছে যে এরকম কিছুই বুঝবে না, অনেকে যে খালি মুখস্থ, নো সুনার হেড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি দেন সাবজেক্ট প্লাস ভার্ব টু ডিরেক্ট মুখস্থ করবে, কয়দিন মনে রাখবে সে? পসিবল না, হ্যাঁ, অনেক টাফ হয়ে যাবে। তো মুখস্থ করে ইংলিশ পড়া ঠিক না। তো দেখেন, আমি যদি একটা বাক্য লিখি, এটার বাক্যর মিনিংটা একটু খেয়াল করতে হবে। আমি লিখতে পারি যেমন নো সুনার হ্যাড হি সিন মি দেন হি ran away। পরীক্ষার সময় এই প্রশ্নটা কিভাবে থাকবে? পরীক্ষার সময় প্রশ্নটা থাকবে এরকম ভাবে, নো সুনার হ্যাড, আপনাদের পরীক্ষাতে এইভাবে থাকবে, নো সুনার হ্যাড হি, এই ব্রেকেটে দিয়ে দিবে সি মি দেন হি ব্রেকেটে দিয়ে দিবে রান অ্যাওয়ে। পরীক্ষার সময় এইভাবে দিবে। তো যখন এইভাবে আপনাকে প্রশ্ন দিবে, তখন আপনি মাথায় নেবেন যে ও এখানে হেড আছে, তাহলে তো সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি হবে, সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি লিখলাম। আর যেহেতু এখানে সাবজেক্ট হ্যাড ভার্ব থ্রি পাস্ট পারফেক্ট হয়েছে, তাহলে পাস্ট ইনডিফিনিট হবে, হয়ে গেল। বাকি মিনিংটা কি হয়? বাকি মিনিংটা হচ্ছে নো সুনার হ্যাড হি সিন মি, যেই মাত্র সে আমাকে দেখলো, দেন হি ran away, সে দৌড়ে পালিয়ে গেল। যেই মাত্র সে আমাকে দেখলো, দৌড়ে পালিয়ে গেল, কারণ টাকা পাবো, হ্যাঁ, টাকা যার কাছে, মানে টাকা পাবেন যদি আপনি কাউকে এরকমের হচ্ছেন, যদি আপনি হচ্ছে আপনি মানে টাকা কাউকে ইনভিজিবল করে ফেলতে চান, যে অদৃশ্য করে ফেলবেন, কাউকে টাকা ধার দিবেন, টাকা ধার দেওয়ার পর দেখবেন যে আপনাকে দেখলে ওই মানে সীমানা, ওই গ্রামের মধ্যে সে আর থাকবে না, দেখবেন উদাও হয়ে গেছে। ঠিক আছে, উদাও হয়ে গেছে। তো যদি বন্ধুত্ব রাখতে চান, কখনো টাকা পাওয়ার উদ্দেশ্যে কাউকে টাকা দিবেন না। যদি কাউকে টাকা ধার দেওয়ার ইচ্ছা থাকে, একান্তে আপনার কাছে টাকা আছে এমনিতেই দিয়ে দিন, ধার দিয়েন না। ধার দিলে বন্ধুত্ব হারাবেন, বন্ধু থাকবে না। হ্যাঁ, আচ্ছা, এইটা বলেন তো, এই যে আমি এইটা আপনারা নিশ্চয়ই 6-7 আপনারা পড়েছেন, আপু বলেছে যে আপু মুখস্থ করেছে, 6-7 আপনারা পড়েছেন। আচ্ছা বলেন তো, আজকে কি আরো সহজ লাগলো না? আজকের পর কি আর আপনি ভুলবেন? এটা আপনি চাইলেও কি আর ভুলতে পারবেন যেখানে কি কাহিনী এগুলো ঘটতেছে? ভুলা সম্ভব? বলেন, মুখস্থ করলে ভুলে যাইতে হবে,
স্বাভাবিক, পরীক্ষার হলে মনে পড়বে না। কিন্তু এই যে আপনি বুঝলেন কেন হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি হয়, কেন সাবজেক্ট প্লাস ভার্ব টু হয়, গল্প, এগুলো গল্পের মতো মনে রাখা যায়। কিন্তু এইভাবে কেউ কাউকে পড়ায় না, হ্যাঁ, এইভাবে পড়ায় না, কারণ এইভাবে পড়াইতে না সময় লাগে, জানেন, সময় লাগে। আমার এই যে কোর্সের মধ্যে আমি এত বেশি ক্লাস কেন দেই, কারণ আমি চাই আপনি আমার সাথে টাইম স্পেন্ড করেন, আপনি ক্লাস দেখেন, আপনার মাথায় সেট হোক, যেন আপনাকে মুখস্থ করতে না হয়। আমার ক্লাসই পড়া শেষ, আমার কাছে পড়তেছে মানে পড়া শেষ, আপনাকে যেন পরে পড়তে না হয়। আর যারা মুখস্থ করবে তাদের তো বাসায় কবিতা মুখস্থ করতে হবে, হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনারা বুঝেন, হ্যাঁ, আমি বিশ্বাস করি যে যারা আপনারা এই 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 বয়সে যারা এই কোর্স করছেন, কম্পালসারি ইংলিশ কোর্স যারা করছেন, আপনাদের লাইফে এই কোর্স একটা বড় অবদান রাখবে। অ্যাটলিস্ট আপনি কিছুদিন পরে ফিল করবেন যে অ্যাটলিস্ট ইংলিশ নিয়ে আপনার মনে ভয় নেই। অন্য কিছু নিয়ে ভয় থাকতে পারে, ইংলিশ নিয়ে আপনার মনে ভয় থাকবে না ইনশাআল্লাহ। কিছু জিনিস থাকবে, কিছু লেকিংস থাকবে, সেটা আপনি বুঝবেন যে আমি যদি একটু চেষ্টা করি তাহলে আমি পারবো, হ্যাঁ, চেষ্টা করলে আপনি পেরে যাবেন। ওকে, এইবার আসেন, এবার আপনাদের পরিচিত একটা রুলের কথা বলতেছে, আমার মনে হয় এটা না পড়াইলেও হয়, তবু একটু মনে করাই দিই। বিফোর আফটারের কথা মনে আছে তো? বিফোর আফটারের কথা পাস্ট পারফেক্টে পড়িয়েছিলাম, আর এইটা কিন্তু রাইট ফর্ম অফ ভার্বের মানে টেন্স পড়ার সময় কিন্তু আমি পড়িয়ে ফেলেছিলাম বিফোর এবং আফটার। মনে করে দেখেন আমি কেমনে পড়াইছিলাম, বলছিলাম বিফোরের আগে একটা টেন্স থাকবে, আফটারের পরে আগে পরে আরেকটা একটা একটা করে টেন্স থাকবে। তখন আমি কিভাবে মুখস্থ করাইছিলাম বিফোর আফটার মানেই পাস্ট পারফেক্টের সাথে রিলেশন, বিফোর আফটার মানেই পাস্ট পারফেক্টের সাথে রিলেশন। নর্মালি বিফোর আফটার দিয়ে আরো অনেক রকমের বাক্য লেখা যায়, অ্যাডভান্স লেভেলে অনেক রকমের অনেক রুল হয়, সেগুলো আপাতত মাথায় নেওয়া লাগবে না। শুধু এতটুকু জানেন যে বিফোর আফটার মানেই পাস্ট পারফেক্ট, যেহেতু পাস্ট পারফেক্ট আগে আমরা ঠিক করব পাস্ট পারফেক্ট আমি কোন পাশে দিব। তখন বলছিলাম বিফোর মানে আগে, এই জন্য আগে হবে পাস্ট পারফেক্ট। আগে কি দিব? আগে দিব পাস্ট পারফেক্ট, আগে বড় বাইকে দিয়ে দিব। আর আফটার মানে হচ্ছে পরে, তাহলে পরে দিয়ে দিব হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে দিয়ে দিব পাস্ট পারফেক্ট। আর কোন পাশে পাস্ট পারফেক্ট হবে যদি এটা আমি ঠিক করতে পারি, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট হবে, এটা আমার মাথায় আছে। এক পাশে বড় বাইকে দিলে আরেক পাশে আমি কি করব? ছোট বাইকে দিব, এই তো হয়ে গেল, শেষ। ওকে, তাহলে এক পাশে বড় বাইকে আগে আপনি ঠিক করবেন বড় বাইকে কোন পাশে দিব। হ্যাঁ, বিফোর মানে আগে, আগে পাস্ট পারফেক্ট, আফটার মানে পরে, তাহলে পরে পাস্ট পারফেক্ট, অন্য পাশে পাস্ট ইনডিফিনিট, পড়া শেষ। হ্যাঁ, এতটুকু দিয়ে আমাদের পড়া শেষ। এইভাবে, ঠিক এইভাবে আপনাকে পড়তে হবে। তাহলে আমরা এখানে কি লিখে নিব? আমরা লিখবো যে এই যে আগে, আগে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট, আর পরে হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমাদের বাক্য কি হবে? যেমন আপনাদেরকে আগে আমি কিরকম বাক্য লিখিয়েছিলাম, যেমন একটা বাক্য দেখেন, আমি ডাক্তার আর পেশেন্টের এক্সাম্পল বাদ দিই। হি হ্যাড রিটেন দ্য বুক বিফোর হি রিটায়ার্ড। হ্যাঁ, বাকি মিনিংটা হচ্ছে যে আগে সে বইটা লিখেছে, বিফোর আছে তো, বিফোর আগে পাস্ট পারফেক্ট, আগে সে বইটা লিখেছে রিটায়ার্ড এর আগে, মানে সে রিটায়ার্ড করেছে রিসেন্টলি, কিন্তু আগে সে বইটা লিখে ফেলেছে। ঠিক আছে, অর্থাৎ সে কি করেছে? রিটায়ার্ড করার আগে সে বইটা লিখে ফেলেছে। ঠিক আছে, এই বিফোর আগে পাস্ট পারফেক্ট, বিফোরের পরে পাস্ট ইনডিফিনিট। আর আরেকটা বাক্য দেখাইতে পারি, যেরকম বলতে পারি যে she told me his name after he had left। অর্থাৎ একটা লোক আমার সামনে, মানে এই বাক্যটার মিনিংটা এমন যে আমি দাঁড়িয়ে আছি, আমি, আর একটা মেয়ে সি দাঁড়িয়ে আছে, আর এখানে একটা ছেলে ছিল। তো তারা দুইজন কথা বলছিল, আমি এখানে গিয়ে উপস্থিত হইলাম। তারপর এই ছেলেটা চলে গেল, চলে যাওয়ার পর আমি তার জিজ্ঞেস করলাম, কিরে ভাই কার সাথে কথা বলছিলা, এই ছেলেটা কে? তখন সে কি করেছে? ছেলেটার নাম আমাকে বলেছে। তার মানে আগে ছেলেটা চলে গেছে, তারপরে সে আমাকে নামটা বলেছে। তাহলে আগে কোনটা করেছে? চলে যাওয়া। এই জন্য চলে যাওয়াটা হচ্ছে পাস্ট পারফেক্ট, আফটারের পরে পাস্ট পারফেক্ট, আর এই পাশে হচ্ছে পাস্ট ইনডিফিনিট। আগে চলে গেছে, তারপরে সে আমাকে ছেলের নামটা আমাকে জানিয়েছে যে ভাই ওই ছেলেটার নাম হচ্ছে এই। ওকে, আমরা তাহলে এইটা শিখলাম। এরপরে আসেন নাম্বার হচ্ছে 14। 14 আমরা যেটা শিখবো, কালকে আপনাদেরকে নিয়ার ফিউচার শিখেছিলাম। নিয়ার ফিউচার মানে যে মানে আই এম গোয়িং হোম টুমরো, আগামীকাল বাড়ি যাচ্ছি।
আবার আই উইল গো হোম টুমরো, আগামীকাল আমি বাড়ি যাব। ফিউচার ইনডিফিনিটও বললেও হয়, ফিউচার প্রেজেন্ট কন্টিনিউয়াসে বললেও হয়। তবে এখানে আমরা শিখবো শুধুমাত্র কিছু শব্দের কথা, এগুলোর সাথে অলরেডি আপনারা পরিচিত হয়ে গেছেন। সেটা হচ্ছে টুমরো এবং হচ্ছে আরেকটা হচ্ছে নেক্সট টাইম। নেক্সট প্লাস হচ্ছে যদি কোনো টাইম থাকে, নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ, এরকম যদি থাকে সেই বাক্যটা অবশ্যই আমাদেরকে ফিউচার ইনডিফিনিটে লিখতে হয়, কারণ এতে বোঝায় কাজটা ভবিষ্যতে ঘটবে, এজন্য ফিউচার ইনডিফিনিট হয়। ফিউচার কি হয়? ইনডিফিনিট হয়। যেমন লিখতে পারি যে দে উইল টেক লাঞ্চ টুগেদার টুমরো, তারা আগামীকাল একসাথে লাঞ্চ করবে। হ্যাঁ, তারা একসাথে লাঞ্চ করবে, ভবিষ্যতে কাজটি ঘটবে। আবার এই বাক্যটাকে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াসও লিখতে পারতাম। তখন যদি বলতাম যে দে আর টেকিং লাঞ্চ টুগেদার টুমরো, যে আগামীকাল তারা একসাথে মানে খাবার খেতে যাচ্ছে, এইটা বললে আরেকটু সিউরিটি বোঝায় আর কি। কন্টিনিউয়াসলি বললে বোঝা যায় আরেকটু শিওর, আমি শিওর যে তারা কালকে খেতে যাচ্ছে। আর ফিউচারে বললে জাস্ট একটা ইচ্ছার কথা বলছে যে কালকে তারা একসাথে খাবে, ধারণা করছি, একটা ইন্টারপ্রিটেশন, অনুমান যে তারা একসাথে খাবে আর কি, এটা বোঝায়। ওকে, টুমরো নেক্সট প্লাস টাইম থাকলে আমরা ফিউচার ইনডিফিনিটে লিখবো। এরপর আসেন নাম্বার 15। নাম্বার 15-এ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ এ নিয়ম। অ্যাজ সুন অ্যাজ এ নিয়ম, প্রথম কথা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ যখন কোনো সেন্টেন্সে থাকে, অ্যাজ সুন অ্যাজ কোনো সেন্টেন্সে থাকলে দুইটাই পাস্ট টেন্স হয়, দুইটাই পাস্ট টেন্স হবে। হ্যাঁ, যখনই কোনো বাক্যে আপনি দেখবেন যে অ্যাজ সুন অ্যাজ আছে, আপনাকে প্রথমত ধরে নিতে হবে সেই বাক্যটার মধ্যে পাস্ট টেন্স থাকবে এবং দুইটাই পাস্ট টেন্স হবে, দুইটাই পাস্ট টেন্স। তো আমরা কিভাবে লিখবো? কোনো বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তখন আমাদের লেখাটা এমন হবে যে আমাদের প্রথমে হচ্ছে অ্যাজ সুন অ্যাজ থাকবে, অ্যাজ সুন অ্যাজ, তারপরে সাবজেক্ট প্লাস হচ্ছে আমরা একটা ভার্ব টু দিব, আবার সাবজেক্ট একটা কমা দিয়ে সাবজেক্ট প্লাস আবার কি করবো? ভার্ব টু দিব। অর্থাৎ সাবজেক্ট প্লাস ভার্ব টু, সাবজেক্ট প্লাস ভার্ব টু। ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব টু এবং সাবজেক্ট প্লাস ভার্ব টু। যেমন আমি লিখতে পারি যে as soon as I heard the bell, I opened the door. এটার মানে হচ্ছে যে as soon as I heard the bell, যেই মাত্র আমি ঘন্টাটা শুনলাম সাথে সাথে গিয়ে আমি দরজাটা খুলে দিলাম। ভাই, এই বাক্যটার যেই কথা, ওই যে একটু আগে নো সুনার হ্যাড এর যে রুলটা শিখাইলাম, দুইটার একই অর্থ, দুইটা একই রকমের, কোনো সমস্যা নেই। আমি যদি এই বাক্যটাকে এইভাবে লিখতাম, যদি এই বাক্যটা এইভাবে লিখতাম যে নো সুনার হ্যাড আই হার্ড দ্য বেল দেন আই ওপেন্ড দ্য ডোর, তারপর আমি দরজাটা খুলে দিলাম। ভাই, সেম অর্থ। আপনি as soon as দিয়ে লিখলো যে অর্থ হয়, নো সুনার হ্যাড দিয়ে অর্থ একই হয়, শুধু পার্থক্য হচ্ছে as soon as এর ক্ষেত্রে দুইটাই পাস্ট ইনডিফিনিট লেখা যায়, আর নো সুনার হ্যাড দিয়ে লিখলে তখন হচ্ছে পাস্ট পারফেক্ট আর হচ্ছে পাস্ট ইনডিফিনিট হয় আর কি। দুইটার মধ্যে শুধু টেন্সের পার্থক্য, কিন্তু মিনিং এর সেম, মিনিং এর কোনো পার্থক্য নাই। ঠিক আছে, দুইটা একই জিনিস। সিক্সটিনে কি বলা হচ্ছে? 16টা হচ্ছে আমাদের হোয়াইলের নিয়ম। হোয়াইল, মনোযোগ দিয়েন। হোয়াইল দিয়ে না আমরা দুই রকমের বাক্য পাবো, দুই রকমের বাক্য আমাদের চোখের সামনে আসবে পরীক্ষার সময়। কখন আসবে? এরকম ভাবে যে হোয়াইল এরকম ভাবে ব্রেকেটে ভার্ব দিয়ে দিবে। হোয়াইল ওয়াক হি স আ স্নেক, এইভাবে দিবে পরীক্ষার সময়। আবার আরেকভাবে দিবে যে হোয়াইল হি ব্রেকেটে দিবে ওয়াক হি স আ স্নেক। পরীক্ষাতে এই দুই ভাবের যে কোনো একভাবে আমাদের চোখের সামনে আমাদের কি করবে? আমাদের হচ্ছে বাক্যের প্রশ্নগুলো দিবে, এই প্রশ্নগুলো দিবে। তো মনে রাখতে হবে, এখানে মনে রাখার বিষয় হচ্ছে যখন আপনি দেখবেন যে একদম হোয়াইলের পরেই ভার্বটা দিয়েছে, যখন হোয়াইলের পরে ভার্ব দিবে তখন শুধুমাত্র আপনি এইটার ভার্ব ওয়ানের সাথে আইএনজি যোগ করে দিবেন, তাহলে হয়ে যাবে। আর যদি আপনি দেখেন হোয়াইলের পরে আবার একটা সাবজেক্ট আছে, তখন মনে রাখবেন এটা হবে পাস্ট কন্টিনিউয়াস। থেকে করতে হবে পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। ঠিক আছে, অর্থাৎ হোয়াইলের পরে যদি শূন্যস্থান দিয়ে আইএনজি দিয়ে দেব, আর হোয়াইলের পরে সাবজেক্ট দিয়ে দিলে পাস্ট কন্টিনিউয়াস দেব।
তখন বাক্যের আনসারগুলো কেমন হবে দেখেন, আমি একটু লিখে দেই। হোয়াইল, হোয়াইল প্লাস হচ্ছে ভার্ব প্লাস হচ্ছে আইএনজি, আর আরেকটা বললাম হোয়াইল প্লাস হচ্ছে সাবজেক্ট। যদি এরকম দেয় তখন পাস্ট কন্টিনিউয়াস কি হয়, তখন হয় ওয়াজ অথবা হচ্ছে ওয়ার, আর তারপরে ভার্বের সাথে কি হয়, আইএনজি। ঠিক আছে, আপনি দুই ভাবের যে কোনো একভাবে আপনাকে পরীক্ষার প্রশ্ন আপনাকে সলভ করতে হবে, যে কোনো একভাবে সলভ করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি দেখেন, আমরা এই প্রথমটার আনসারে আমাকে লিখতে হবে, প্রথমটার আনসারে আমাকে লিখতে হবে যে হোয়াইল ওয়াকিং, যখন হাঁটছিল হি স আ স্নেক, সে একটা সাপ দেখেছিল। যখন হাঁটছিল, তার হাঁটার সময় হঠাৎ করে সে একটা সাপ দেখেছিল। সেম অর্থ যদি আমি এইভাবে লিখি তখন আমাকে লিখতে হবে হোয়াইল হি ওয়াজ ওয়াকিং, যখন তিনি হাঁটছিলেন হি স আ স্নেক। এরকমটা কেন হয়, এটা রিজনটা হচ্ছে যে যখন আমার সাবজেক্ট দিয়ে দেয় তখন তো আমাকে একটা মানে টেন্স গঠন করতে হবে, সাবজেক্ট দিলে একটা টেন্স গঠন করতে হবে, এই জন্য সাবজেক্ট প্লাস ওয়াজ আর ভার্বের সাথে আইএনজি দিতে হয়। আর যখন আমাকে সাবজেক্ট দেয় নাই, যখন কোনো সাবজেক্ট নাই শুধু ভার্ব দিয়েছে, তখন আমি এরকম আইএনজি দিয়ে দিলে হয়ে যাচ্ছে, কারণ যখন সাবজেক্ট নাই তখন আমার সাবজেক্টের সাথে যে ওয়াজ ওয়ার যে অক্সিলারি ভার্ব থাকে সেই অক্সিলারি ভার্ব আমার লাগে না। ঠিক আছে, তখন আমি শুধু হোয়াইলের পরে আইএনজি দিয়ে দিলে আমার কাজ হয়ে যায়। তো এটা অনেক ইম্পর্টেন্ট, পরীক্ষাতে সচরাচর আসতে দেখা যায়, গুরুত্বপূর্ণ, আমাদেরকে একটু মনে রাখতে হবে। ওকে, এরপর আসেন আচ্ছা, এরপরে আমরা একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে আচ্ছা এইটা মনে হয় আমি একটু উপরে অ্যাড করে দিই আপনাদেরকে, উপরে অ্যাড করে দিলে একসাথে পড়াটা হয়ে যায়। হ্যাঁ, আমি একটু উপরে অ্যাড করে দিই, এটা তখন আসলে মাথায় আসে নাই। আপনারা এখানে একটু জিনিস শিখেন, তো এখানে একটা জিনিস শিখাচ্ছি, সেটা হচ্ছে উড দ্যাটের একটা রুল শিখাচ্ছি। উড দ্যাটের একটা রুল শিখাচ্ছি, উড দ্যাট। হ্যাঁ, উড দ্যাটের একটা রুল শিখাচ্ছি, একটু মনোযোগ দিয়েন। উড দ্যাট, হ্যাঁ দেখেন, আমরা যে ইফ দিয়ে বাক্য লিখি না, ইফ আই কুড বি এ কিং, ইফ আই কুড বি এ কিং, তো আমরা লিখলাম। মনে রাখতে হবে এই ইফ এর পরিবর্তে উড দ্যাট ব্যবহার করা যায়, ইফ এর পরিবর্তে উড দ্যাট ব্যবহার করা যায়। এবং এই উড দ্যাটের পরে আপনি যখন কোনো জায়গায় উড দ্যাট লিখবেন, আপনি উড দ্যাট যখন কোনো জায়গায় লিখবেন তখন সাবজেক্টের পরে অবশ্যই আপনাকে একটা কুড ব্যবহার করতে হবে। উড দ্যাট লিখলে সাবজেক্টের পরে অবশ্যই একটা কুড ব্যবহার করতে হবে। অর্থাৎ এই উড দ্যাট মানেও ইফ, উড দ্যাট মানেও হচ্ছে যদি, ইফ মানেও যদি, উড দ্যাট মানেও যদি। কিন্তু উড দ্যাট থাকলে বাক্যে অবশ্যই একটা কুড থাকতে হবে, কুড ছাড়া আপনি উড দ্যাট লিখতে পারবেন না। ইফ এর ক্ষেত্রে কিন্তু আপনার মানে কুড থাকতেও পারে, নাও থাকতে পারে। যেমন এইটার মধ্যে হচ্ছে এখানে কুড আছে, আবার ইফ দিয়ে আমরা একটু আগে লিখছি ওয়ার আছে, সমস্যা নাই। কিন্তু আপনি যখন উড দ্যাট লিখবেন তখন আপনাকে অবশ্যই কুড ব্যবহার করতে হবে। যেমন আমি লিখতে পারি উপরের বাক্যটা, ইফ আই কুড বি এ কিং, কে আমি এইভাবে না লিখে লিখতে পারতাম যে উড দ্যাট আই কুড বি আ কিং, যদি আমি একজন রাজা হতাম, সেম মিনিং, কোনো পার্থক্য নেই। আমি লিখতে পারি যে উড দ্যাট আই কুড বি আ বার্ড, যদি আমি একটা পাখি হইতে পারতাম, এই পারতাম কথাটা বলার জন্য উড থাকলে আপনাকে কুড দিতে হবে, কুড না দিলে কিন্তু হবে না। কুড না দিলে আপনার বাক্যটা কি হয়ে যাবে, ভুল হয়ে যাবে। এটা একটু মাথায় রাখবো, আমরা যখনই উড দ্যাট পাবো একটা কুড ব্যবহার করব। জি, ক্লিয়ার সবাই? ঠিক আছে, উড দ্যাটের বিষয়টা দিয়ে দিলাম। আমরা বেশ মেজর অনেকগুলো রুল আমরা শিখেই গেছি। হ্যাঁ, আশা করছি খুব একটা অসুবিধা হচ্ছে না আপনাদের। আচ্ছা, আমরা আজকে আমার মনে হয় এই পর্যন্ত আমরা রাখি। কারণ আমাদের এখন কন্ডিশনাল সেন্টেন্স পড়তে হবে। কন্ডিশনাল সেন্টেন্সে আমাদের প্রায় আধা ঘন্টা সময় লেগে যাবে, অনেকগুলো বিষয় আমাকে বুঝতে হবে। এবং কন্ডিশনাল সেন্টেন্স আমাদেরকে অবশ্যই ইফ এর ব্যবহার পরীক্ষা আসবে। তো আমরা আজকে এই পর্যন্ত রাখি,
কারণ যদি আমরা ইফ এর ব্যবহার না শিখি, কন্ডিশনাল ব্যবহার না শিখলে সামনে আগালে সমস্যা হতে পারে। হ্যাঁ, আমরা আগামীকাল হচ্ছে 17 থেকে শুরু করবো ইনশাল্লাহ। ও কালকে আগামীকাল আপনাদের ক্লাস হবে না, আগামীকাল আমি একটু ঢাকার বাইরে থাকবো। ঢাকার বাইরে থাকবো ইনশাল্লাহ। রবিবার, হ্যাঁ রবিবার বা সোমবার থেকে আপনাদের, আমি রবিবারই চলে আসার কথা, রবিবার সকালবেলা, রবিবারে চলে আসলে রাতে ইনশাল্লাহ ক্লাস হবে। আর যদি কোনো কারণে রবিবার না আসতে পারি সোমবার ক্লাস হবে। যেদিনই ক্লাস হোক, রবিবার সোমবার, আমি আগেই আপনাদের জানিয়ে দিব গ্রুপে যে আজকে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? কিন্তু আপনারা এই সময়ের মধ্যে, আপনারা যেহেতু 2 দিন ছুটি পাচ্ছেন, আপনারা 2 দিন ছুটির মধ্যে আপনারা এই যা পড়িয়েছে এই কয়দিন একটু রিভিশন করে ফেলেন। একদম সেই পার্সন নাম্বার থেকে রাইট ফর্ম পর্যন্ত যা পড়িয়েছি সব একবার নোট খাতা দেখে দেখে রিডিং করবেন, নিজেকে একটু ঝালাই করে নেবেন, একটু ঝালাই করে নেবেন যেন মানে ভালো লাগে, মানে বারবার এগুলো দেখলে মাথায় থাকবে, বারবার দেখলে মাথায় মুখস্থ করতে হবে না, বারবার শুধু একটু দেখতে হবে। তো ভালো থাকবেন সবাই, সবার জন্য শুভেচ্ছা রইলো, ইনশাল্লাহ কথা হচ্ছে আমাদের। হ্যাঁ, আসসালামু আলাইকুম।